ওকে, আমি আজকে অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড এরর অ্যানালাইসিস এই চ্যাপ্টারের উপর ৬ নম্বর ক্লাস নিব। গত ৫টি ক্লাসে আমরা প্রবলেম ৮ পর্যন্ত অঙ্কের সমাধান শিখেছিলাম। ৯-১০ আমাদের আপাতত করা লাগবে না। আমি আজকে প্রবলেম ১১ থেকে স্টার্ট করব। তো চলে যাচ্ছি আমাদের আজকের অঙ্কে। ওকে, স্ক্রিনে আমরা ১১ নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে, রাধুনী কোম্পানি ইজ ইন দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং ইটস ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর 2012। রাধুনী কোম্পানি তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। অ্যাজুম দ্যাট নো এন্ট্রিজ ফর ডেপ্রিসিয়েশন হ্যাভ বিন রেকর্ডেড ইন 2012। 2012 সালে কোনো ডেপ্রিসিয়েশন রেকর্ড করা হয় নাই। দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেটেড টু ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেট ইজ প্রোভাইডেড টু ইউ। মানে কিছু তথ্য তোমার কাছে সরবরাহ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টা ইনফরমেশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনে বলা হয়েছে, এ নাম্বার রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2012। 2012 সালের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রেকর্ড করার জন্য জার্নাল এন্ট্রি প্রদান করো। আচ্ছা, আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কিভাবে রেকর্ড করি? একটা জাবেদার মাধ্যমে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রেকর্ড করি। জাবেদাটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই জাবেদাটার মাধ্যমে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স জার্নালে রেকর্ড করে থাকি। ওকে, তো আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে? 2012 সালের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রেকর্ড করতে হবে। অর্থাৎ 12 সালে আমরা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রেকর্ড করব কিভাবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এই জার্নালের মাধ্যমে আমরা অবচয়টা রেকর্ড করব। এবং কারেক্ট অ্যানি ইরোর্স, মানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিকে সঠিক করতে হবে। মেড টু ডাটা রিলেটেড টু ইনফরমেশন প্রোভাইডেড, মানে যেই তথ্যগুলো তোমার কাছে দেওয়া হয়েছে সেই তথ্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটি কী করতে হবে? সংশোধন করতে হবে। এবং 2012 সালের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রেকর্ড করতে হবে। এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট এ। আচ্ছা, আমাদের কাছে 3টা এন্ট্রি দেওয়া আছে। এই 3টা এন্ট্রিতে আমরা জাবেদা প্রদান করব। হ্যাঁ, 2012 সালের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জাবেদাগুলো প্রদান করব। আর যদি কোনো ভুল ত্রুটি পাই সেই ভুল ত্রুটিও সমাধান করে দিতে হবে। আচ্ছা, আমরা কি এ নাম্বার রিকোয়ারমেন্ট বুঝতে পেরেছি? মানে এ নাম্বার রিকোয়ারমেন্টে কি জানতে চাইছে এটা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, আমি একটা একটা করে এন্ট্রির সমাধান করব। প্রথমে আমি 1 নাম্বার এন্ট্রির সমাধান করব। আচ্ছা, আমাদের 1 নাম্বার এন্ট্রিতে বলা হয়েছে, রাধুনী পারচেজ ইকুইপমেন্ট অন জানুয়ারি 2, 2009। 2009 সালের জানুয়ারি মাসের 2 তারিখে রাধুনী কোম্পানি একটা ইকুইপমেন্ট পারচেজ করেছে ফর টাকা 85,000। এই ইকুইপমেন্টের ব্যয় হচ্ছে 85,000 টাকা। মানে ইকুইপমেন্টটা পারচেজ করা হয়েছে 85,000 টাকা দিয়ে। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে ইকুইপমেন্ট হ্যাড অ্যান ইস্টিমেটেড ইউজফুল লাইফ 10 ইয়ার্স। এই ইকুইপমেন্টের মেয়াদ ছিল 10 বছর। মানে 85,000 টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে। এই ইকুইপমেন্টের মেয়াদ কয় বছর? 10 বছর। উইথ 5,000 সালভেজ ভ্যালু, এবং ভগ্নাবশেষ মূল্য ছিল 5,000 টাকা। দ্য ইকুইপমেন্ট ইজ ডেপ্রিসিয়েটেড অন স্ট্রেট লাইন বেসিস। ইকুইপমেন্টের অবচয় ধরা হয়েছে সরলরৈখিক পদ্ধতিতে। অন জানুয়ারি 2, 2012, 2012 সালের জানুয়ারি মাসের 2 তারিখে, অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন, কিছু অতিরিক্ত তথ্য দেওয়া আছে। দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট, মানে কোম্পানি হিসাব করে দেখলো যে ইকুইপমেন্ট হ্যাজ এ রিমেইনিং ইউজফুল লাইফ অফ 4 ইয়ার্স। ইকুইপমেন্টের মেয়াদ বাকি আছে আর 4 বছর। উইথ এ সালভেজ ভ্যালু 3,000, আর যেখানে ভগ্নাবশেষ মূল্য থাকবে কত? 3,000 টাকা। তাহলে 2012 সালের জানুয়ারির 2 তারিখে কোম্পানি হিসাব নিকাশ করে দেখলো, মানে কয় বছর পর হিসাব নিকাশ করে দেখলো? 2009 সালে যেহেতু ইকুইপমেন্ট ক্রয় করছে, সো 9 সাল, 10 সাল, 11 সাল, এই সালগুলোতে কোনো সমস্যা নাই। এই সালগুলোতে আমরা মনে করেছিলাম ইকুইপমেন্টের মেয়াদ 10 বছরই আছে এবং 5,000 টাকা হচ্ছে সালভেজ ভ্যালু। এই 3টা সালে আমরা এটাই মনে করে জাবেদা প্রদান করেছিলাম। কিন্তু 2012 সালের জানুয়ারির 2 তারিখে কোম্পানি হিসাব নিকাশ করে দেখলো যে এইটার মেয়াদ আছে আর 4 বছর। মানে ইকুইপমেন্টটা আর 4 বছর ব্যবহার করা যাবে। আর সালভেজ ভ্যালু 5,000 না, এটা সালভেজ ভ্যালু থাকবে 3,000 টাকা। আচ্ছা, এখন আমরা যদি জাবেদা রেকর্ড করতে চাই 2012 সালের জন্য, তাহলে কিন্তু আমাদের হিসাবে একটু পরিবর্তন আসবে। আমি 9, 10, 11 এই 3টা সালে যখন জাবেদা প্রদান করেছি তখন কিন্তু মেয়াদ 10 বছরই ধরেছিলাম, যে ইকুইপমেন্টটা আমি 10 বছর ব্যবহার করব
আর সালভেজ ভ্যালু কিন্তু 5,000 টাকাই রেখেছিলাম, কারণ সালভেজ ভ্যালু এখানে 5,000 টাকা দেওয়া ছিল। সো আমি 9 সালে যখন জাবেদা দিয়েছি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এই জাবেদাটা যখন দিয়েছি তখন আমরা কি করেছি, এই 85,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করেছি, কস্ট থেকে সালভেজ ভ্যালুটা বিয়োগ করেছি, তাকে 10 দিয়ে ভাগ করেছি। যেই টাকাটা আসছে সেটাই হচ্ছে 9 সালের অ্যামাউন্ট, মানে অবচয়ের অ্যামাউন্ট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এরকম একটা জাবেদা দিয়েছিলাম। 10 সালেও সেম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এরকম একটা জাবেদা দিয়েছিলাম। 11 সালেও ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এরকম একটা জাবেদা দিয়েছিলাম। তখন আমাদের মেয়াদ ছিল কত, 10 বছর, মানে আমরা ভাগ করেছিলাম 10 বছর দিয়ে। কিন্তু 12 সালে তুমি কিন্তু 10 দিয়ে ভাগ করতে পারবা না। 12 সালে বলা হয়েছে ইকুইপমেন্টটা ব্যবহার করা যাবে আর 4 বছর। তাহলে মেয়াদ চেঞ্জ হয়েছে। মেয়াদ যদি চেঞ্জ হয় অথবা সালভেজ ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলে কি করতে হবে, বুক ভ্যালু নির্ণয় করতে হবে। মানে আমি যেই বছরগুলোতে অবচয় দেখায় ফেলছি, যত টাকা অবচয় দেখায় ফেলছি, এই 85,000 টাকা থেকে সেই অবচয়টা বাদ দিতে হবে, মানে সেই অবচয়গুলো বাদ দিতে হবে। অবচয়গুলো বাদ দিলে আমরা বুক ভ্যালু পাবো। সেই বুক ভ্যালু থেকে 3,000 টাকা বিয়োগ করব এবং তাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের 12 সালের অবচয়টা পেয়ে যাব, মানে 34 বছরের অবচয়টা পেয়ে যাব। সেই অবচয়ের অ্যামাউন্ট দিয়ে জাবেদা দিতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা, জি ভাইয়া। নাকি ভাইয়া আরেকবার? পিছনের ইয়ার গুলার কি মানে ঠিক করতে হবে না? না, পিছনের ইয়ারগুলো ঠিক করতে হবে না, আমি শর্ট করে আরেকবার বুঝাই দিচ্ছি। 2009 সালের জানুয়ারি মাসের 2 তারিখে আমরা একটা ইকুইপমেন্ট পারচেস করেছি 85,000 টাকা দিয়ে। ঠিক আছে, ইকুইপমেন্টের মেয়াদ ছিল কয় বছর, 10 বছর। সালভেজ ভ্যালু কত ছিল, 5,000 টাকা। আচ্ছা, তো 9 সালে আমি যখন জাবেদা প্রদান করব, তখন কিন্তু আমি জানি না যে ইকুইপমেন্টের মেয়াদ চেঞ্জ হবে বা সালভেজ ভ্যালুও চেঞ্জ হবে, এটা কিন্তু আমি তখনও জানি না। আমি তখন কি জানি, যে আমি 85,000 টাকা দিয়ে ইকুইপমেন্ট ক্রয় করেছি, এটার মেয়াদ হচ্ছে 10 বছর, সালভেজ ভ্যালু হচ্ছে 5,000 টাকা। তো আমি যখন 9 সালে জাবেদা দিয়েছি, তখন কিন্তু আমার হিসাবে কোনো ভুল নাই, কারণ সালভেজ ভ্যালু 5,000 টাকা, আমি কিন্তু 85 থেকে 5,000 টাকায় বিয়োগ করেছি এবং তাকে 10 দিয়েই ভাগ করেছি, আমার হিসাব কিন্তু ঠিক আছে। সো 9 সালে আমি জাবেদা দিয়ে ফেলছি। তারপর 2010 সালে যখন আমি জাবেদা দিব, তখনও কিন্তু সালভেজ ভ্যালু 5,000 টাকা এবং মেয়াদ কিন্তু 10 বছর। তখন আমি সেই হিসাবে 2010 সালে জাবেদাও প্রদান করে ফেলেছি। আবার 2011 সালে যখন আমি জাবেদা দিব, তখনও কিন্তু 85 থেকে 5,000 টাকা বিয়োগ করে সেই বিয়োগফলকে 10 দিয়ে ভাগ করে আমি অবচয়ের জার্নাল দিয়েছি। সো 11 সালেও কিন্তু আমাদের জাবেদার মধ্যে কোনো ভুল নাই। হুম এখন 12 সালে এসে আমরা সিদ্ধান্ত নিয়েছি বা হিসাব নিকাশ করে দেখেছি ইকুইপমেন্টের রিমেনিং লাইফ আছে আর 4 বছর, মানে আর 4 বছর ব্যবহার করা যাবে। নর্মালি যদি মেয়াদ 10 বছর থাকতো, তাহলে 3 বছর ব্যবহার করলে আরও 7 বছর ব্যবহার করার কথা। কিন্তু কোম্পানি হিসাব করে দেখলো যে ইকুইপমেন্টটা 7 বছর ব্যবহার করা যাবে না। আর কয় বছর ব্যবহার করা যাবে, 4 বছর ব্যবহার করা যাবে। এবং সালভেজ ভ্যালুতেও একটা পরিবর্তন আসছে, আগে ছিল 5,000, এখন সালভেজ ভ্যালু বলা হয়েছে 3,000 টাকা। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, যদি ইকুইপমেন্টের মেয়াদ চেঞ্জ হয় অথবা সালভেজ ভ্যালু চেঞ্জ হয়, যে কোনো একটা অথবা দুইটাই চেঞ্জ হোক, সমস্যা নাই, নোটটা একই থাকবে। ইকুইপমেন্টের মেয়াদ যদি চেঞ্জ হয় অথবা সালভেজ ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে বুক ভ্যালু নির্ণয় করা। প্রথম কাজ কি, বুক ভ্যালু নির্ণয় করা। আচ্ছা, বুক ভ্যালু তো 2012 সালে বের হবে, তাই না? সো বুক ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে কস্ট লিখতে হবে। কস্ট হচ্ছে কত, 85,000 টাকা। এই 85,000 টাকা থেকে বিয়োগ করতে হবে 12 সালের পূর্বে, 12 সালের পূর্বের সকল বছরের অবচয়। 12 সালের পূর্বে সকল বছরের অবচয় বিয়োগ করতে হবে, মানে 9, 10, 11, এই 3টা সালই আছে। 12 সালের পূর্বে কী কে আছে, 11, 10, 9। সো 12 সালের পূর্বে যতগুলা বছর থাকবে তাদের অবচয় আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে পাওয়া যাবে বুক ভ্যালু। আচ্ছা, বুক ভ্যালুটা পাইলাম, এটা 1,1,12 হবে। আচ্ছা, এখন এই বুক ভ্যালু পাওয়ার পর আমরা কি করব? বুক ভ্যালু পাওয়ার পর এই যে মেয়াদ চেঞ্জ হয়েছে এবং সালভেজ ভ্যালু চেঞ্জ হয়েছে, এগুলোর কাজ শুরু। এই বুক ভ্যালু থেকে বিয়োগ করবা সালভেজ ভ্যালু। যেই টাকাটা পাওয়া যাবে সেই টাকাটাকে ভাগ করতে হবে 4 দিয়ে, তাহলেই তুমি চলতি বছরের অবচয় পেয়ে যাবা।
দেখো এবার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, বা কোনো কোশ্চেন থাকলেও আমাকে বলতে পারো। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এই সেমভাবেই কাজগুলো করব। আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, প্রথমে আমরা লিখব রিকোয়ারমেন্ট এ, 1 নাম্বার এন্ট্রির আমরা জাবেদা প্রদান করব। সো ওয়ার্কিংসে লিখলাম ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন দ্য ইকুইপমেন্ট ফর 2012। 2012 সালের জন্য ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করছি। প্রথমে লিখতে হবে কস্ট অফ দ্য ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের কস্ট কত টাকা? 85,000 টাকা। সো আমি লিখলাম ইকুইপমেন্টের কস্ট হচ্ছে 85,000 টাকা। তার থেকে লেস করতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ওই যে বলেছিলাম কস্ট থেকে 12 সালের পূর্বে যত বছরের অবচয় আছে ওই সবগুলা বছরের অবচয় বিয়োগ করতে হবে। সো আমরা তো ডিটেলসে লিখবো না, আমরা নর্মাল লিখে দিব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীভূত অবচয় বাদ দিব। সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা বের করে নিব 85,000 টাকা। এটা হচ্ছে আমাদের কস্ট। কস্ট থেকে বিয়োগ করতে হবে সালভেজ ভ্যালু। সালভেজ ভ্যালু হচ্ছে 5,000 টাকা। এই বিয়োগ ফলকে আমরা ভাগ করব কত দিয়ে? 10 দিয়ে ভাগ করব। তাহলে 1 বছরের অবচয়। কিন্তু আমি তো 1 বছরের অবচয় এখানে লিখব না। আমি বলেছি 12 সালের পূর্বে যতগুলা বছর আছে সবগুলা বছরের অবচয় একসাথে করলে সেটাই হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটা বাদ দিতে হবে, তাহলে বুক ভ্যালু পাওয়া যাবে। এখন 12 সালের পূর্বে কয়টা সাল আছে? 11, 10, 9, 3টা সাল আছে। সো আমরা 10 দিয়ে ভাগ করলে 1 বছর অবচয় পাচ্ছি, মানে 8,000 টাকা পাচ্ছি। তার সাথে 3 গুণ করে দিব, ঠিক আছে? তাহলে 3 বছরের অবচয় আমরা পেয়ে যাচ্ছি। কত টাকা? এখানে আসবে 24,000 24,000 টাকা। টাকা। আচ্ছা, এখন বিয়োগ করো। বিয়োগ করলে বুক ভ্যালু পাওয়া যাবে 1/1/2012। বুক ভ্যালু কত পাওয়া যায়? 61,000। 61,000 টাকা। বুক ভ্যালুটা ক্লোজ করে দিলাম। এখন এই যে মেয়াদ চেঞ্জ হইছে, হ্যাঁ, ইকুইপমেন্টের মেয়াদ বাকি আছে কয় বছর? আর 4 বছর। সালভেজ ভ্যালু কত টাকা? 3,000 টাকা। বুক ভ্যালু বের করার পর এই মেয়াদ চেঞ্জের কাজ হবে এবং নতুন সালভেজ ভ্যালুর কাজ হবে। আচ্ছা, কাজটা কি? ভালো করে খেয়াল করো। এই বুক ভ্যালু থেকে, মানে বুক ভ্যালুটাই এখন কস্ট, ঠিক আছে? বুক ভ্যালু থেকে সালভেজ ভ্যালু বিয়োগ করতে হবে, অর্থাৎ 3,000 টাকা বিয়োগ করতে হবে। তাকে ভাগ করতে হবে এই যে নতুন যে ইয়াটা চেঞ্জ হয়েছে, 4 বছর ব্যবহার করব, সো আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 12 সালের অবচয়টা বের হয়ে যাবে। কত টাকা আসে অবচয়? 14,500। 14,500। আমাদের এ নাম্বার এন্ট্রিতে, মানে এ নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে? প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2012। 2012 সালের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রেকর্ড করো জাবেদার মাধ্যমে। তো আমরা 2012 সালের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করে ফেলেছি 14,500। এখন জাবেদার মধ্যে রেকর্ড করতে হবে। সো আমি লিখলাম 2012 ডিসেম্বর 31 ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমি শর্ট করে লিখছি যেহেতু জায়গা নাই। একটা হাইফেন দিয়ে লিখবা হচ্ছে ইকুইপমেন্ট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট। কত টাকা? 14,500। 14,500। এরপর একটা ব্যাখ্যা লিখে দিও যদি পারো। টু রেকর্ড, এই যে এই অংশটা লিখে দেবা, টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন দ্য ইকুইপমেন্ট ফর 2012। আচ্ছা দেখো, এ নাম্বার রিকোয়ারমেন্টের 1 নাম্বার এন্ট্রির জাবেদাটা দিয়েছি, এটা বুঝছো কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় এন্ট্রিতে। 2 নাম্বার এন্ট্রিতে বলা হয়েছে ডিউরিং 2012, 2012 সালে রাঁধুনি চেঞ্জড ফ্রম ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড ফর ইটস বিল্ডিং টু দ্য স্ট্রেট লাইন মেথড। মানে 2012 সালে রাঁধুনি চেঞ্জ করেছে। কি চেঞ্জ করেছে? মেথড চেঞ্জ করেছে। ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড থেকে তারা চলে যাবে স্ট্রেট লাইন মেথডে। এই যে 2 বলেছে, ডাবল ডিক্লাইন ব্যালেন্স থেকে চলে যাবে কোন মেথডে? স্ট্রেট লাইন মেথডে চলে যাবে। দ্য বিল্ডিং অরিজিনালি কস্ট টাকা 3 লাখ। এই বিল্ডিংয়ের অরিজিনাল কস্ট হচ্ছে 3 লাখ টাকা। ইউজফুল লাইফ 10 ইয়ার্স। ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর, মানে মেয়াদ 10 বছর। সালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা।
The following competitions present depreciation on both basis for 2010 and 2011. 2010 এবং 11 সালের ডেপ্রিসিয়েশন নিচে বের করে দেয়া আছে। এই যে এটা হচ্ছে 2010 সাল, এটা হচ্ছে 2011 সাল। তার মানে 10-11 সালের অবচয় তারা বের করেই দিছে। স্ট্রেট লাইন মেথডে যদি আমরা অবচয় দেখাইতাম তাহলে 10 সালে দেখানোর কথা ছিল 27,000 টাকা, 11 সালে দেখানোর কথা ছিল 27,000 টাকাই। আর ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে আমরা যে অবচয়টা দেখাই ফেলছি, 10 সালে দেখাইছি 60,000 টাকা অবচয়, আর 11 সালে দেখাইছি 48,000 টাকা অবচয়। এটা আমরা দেখাই ফেলছি এই ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে। কিন্তু আমরা ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড চেঞ্জ করে যাব কোথায়? স্ট্রেট লাইনে যাব। এখন মেথড চেঞ্জ করার ফলে আমাদের 12 সালে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে জাবেদা দেওয়া যাবে না। আমরা মেথড যেহেতু চেঞ্জ করে ফেলছি, মানে চেঞ্জ করে কোথায় চলে আসছি? স্ট্রেট লাইন মেথডে চলে আসছি। সো 12 সাল থেকে যে জাবেদাগুলো প্রদান করবা, 12 সাল বা তারপর থেকে যে জাবেদাগুলো প্রদান করবা, সেগুলো কিন্তু স্ট্রেট লাইন মেথডে জাবেদা প্রদান করতে হবে। কারণ আমরা 2012 সালে সিদ্ধান্ত নিয়েছি যে মেথড চেঞ্জ করব। ডাবল ডিক্লাইন ব্যালেন্স থেকে আমরা মেথড চেঞ্জ করে কোথায় যাব? স্ট্রেট লাইন মেথডে যাব। তো 12 সালে যেহেতু আমরা মেথড চেঞ্জ করেছি, সো 12 সালে কিন্তু ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে অবচয়ের জাবেদা দেওয়া যাবে না। 12 সালে আমরা কোন মেথডে জাবেদা দিব? স্ট্রেট লাইন মেথডে জাবেদা দিব। আচ্ছা, মেথড চেঞ্জ করলে প্রথম কাজ হচ্ছে বুক ভ্যালু বের করতে হবে। বুক ভ্যালু বের করার পর তুমি নতুন মেথডে অবচয় কত সেটা জানতে পারবা। তাহলে আমরা বুক ভ্যালুটা বের করে ফেলি, ঠিক আছে? একটা ওয়ার্কিংস লিখলাম, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন দ্য বিল্ডিং ফর 2012। 2012 সালে বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্যালকুলেশন করছি। প্রথমে লিখতে হবে কস্ট অফ দ্য বিল্ডিং। বিল্ডিংয়ের কস্ট কত টাকা? বিল্ডিংয়ের কস্ট হচ্ছে 3 লাখ টাকা, এই যে এখানে দেওয়া আছে। এখন 3 লাখ টাকা থেকে আমরা কি বিয়োগ করব? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিয়োগ করব। মানে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে যে অবচয় দেখিয়ে ফেলছি সেই অবচয়ের যোগফলগুলা বিয়োগ করে দিতে হবে। আমরা 10 সালে দেখাইছি 60,000 টাকা, এখানে আর ক্যালকুলেশন করা লাগবে না। আর 11 সালে দেখাইছি 48,000 টাকা। তাহলে দুইটা যোগ করলে পুঞ্জীভূত অবচয় পাওয়া যাবে। সো দেখো তো দুইটার যোগফল কত আসে? 1,08,000। 1,08,000 টাকা। বিয়োগ করলে আমরা বুক ভ্যালু পেয়ে যাব 1/1/2012। কত আসে বিয়োগফল? 1,92,000। 1,92,000 টাকা। এটা হচ্ছে বুক ভ্যালু, এটা আমরা ক্লোজ করে দিব। ওকে, বুক ভ্যালু পাওয়ার পর আমরা নতুন মেথডে অবচয় হিসাব করব। সো নতুন মেথডে কীভাবে অবচয় হিসাব করব? খুবই সহজ। এই 1,92,000 টাকা এটা হচ্ছে বুক ভ্যালু, বর্তমানে কস্ট চিন্তা করতে হবে। সো কস্ট থেকে কি বিয়োগ করতে হয়? সালভেজ ভ্যালু বিয়োগ করতে হয়। সালভেজ ভ্যালু তো 30,000 টাকা। সো 30,000 টাকা বিয়োগ করে দাও। তাকে ভাগ করতে হবে ইউজফুল লাইফ দিয়ে। এখন ইউজফুল লাইফ 10 বছর, আমরা কি 10 দিয়ে ভাগ করব নাকি 2 বছর শেষ? সো আমরা 10 থেকে 2 বিয়োগ করে 8 দিয়ে ভাগ করব। কোনটা দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ করব নাকি 8 দিয়ে ভাগ করব? হ্যাঁ, 8 দিয়ে, যত বছর বাকি আছে। হ্যাঁ, যত বছর বাকি আছে সেই ইয়ার দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 2 বছর শেষ, সো 10 থেকে 2 বাদ দিয়ে দাও, বাকি আছে 8 বছর। সো আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে অবচয় কত টাকা আসে সেটা আমাকে একটু বলো। 20,250। 20,250 টাকা আসে। সো আমরা 2012 সাল ডিসেম্বর মাসের 31 তারিখের জাবেদা দিব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানে নাম দিব কি? বিল্ডিং। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং ক্রেডিট কত টাকা? 20,250 টাকা। 20,250 টাকা। একটা ব্যাখ্যা লিখে দিও টু রেকর্ড, তারপরে যে এখান থেকে এই লাইনটুক লিখে দিও। আচ্ছা দেখো, রিকোয়ারমেন্ট এর 2 নাম্বার এন্টিটি বুঝতে পেরেছো কিনা, বা কোথাও কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। না ভাইয়া, কোশ্চেন নেই। ওকে, চলে যাচ্ছি 3 নাম্বার এন্ট্রিতে। ওকে, আমাদের 3 নাম্বার এন্ট্রিতে বলেছে রাধুনী পারচেজ এ মেশিন অন জুলাই 1, 2010। জুলাই মাসের 1 তারিখে 2010 সালে রাধুনী পারচেজ করেছে। কি পারচেজ করেছে? একটা মেশিন পারচেজ করেছে। আচ্ছা, তারিখটা কিন্তু ইম্পর্টেন্ট, অবচয় বের করার জন্য এই তারিখটা খুবই ইম্পর্টেন্ট।
তুমি যদি 10 সালের অবচয় দেখাও তাহলে কি পুরো বছরের অবচয় দেখাবা নাকি অর্ধেক বছরের অবচয় দেখাবা? ভাইয়া অর্ধেক বছরের। হ্যাঁ, অবশ্যই আমরা যদি 10 সালের অবচয় দেখাই তাহলে অর্ধেক বছরের অবচয় দেখাইতে হবে। কারণটা কি? কারণ আমরা জুলাই মাসের 1 তারিখে মেশিনটা পারচেজ করেছি। সো 10 সালের কিন্তু 6 মাস শেষ হয়ে গেছে। বাকি আছে 6 মাস। তো বাকি যে 6 মাস আছে, আমি তো বাকি 6 মাস এই মেশিনটা ব্যবহার করব। সো আমি কিন্তু 6 মাসের অবচয় দেখাবো। অর্থাৎ অর্ধেক বছরের অবচয় দেখাইতে হবে। এখানে আমি একটু লিখে রাখলাম অর্ধেক। জাস্ট আমার মনে থাকার জন্য। অ্যাট এ কস্ট অফ টাকা 1,20,000 মেশিনের কস্ট হচ্ছে 1,20,000 টাকা। দ্য মেশিন হ্যাজ এ সালভেজ ভ্যালু অফ টাকা 16,000 এই মেশিনের ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 16,000 টাকা অ্যান্ড ইউজফুল লাইফ 8 ইয়ার্স এবং এটার মেয়াদ হচ্ছে 8 বছর। রাঁধুনি বুককিপার রেকর্ড স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন ইন 2010 অ্যান্ড 2011 2010 এবং 2011 সালে স্ট্রেট লাইন মেথডে অবচয় রেকর্ড করেছে কিন্তু ফেল টু কনসিডার সালভেজ ভ্যালু কিন্তু সালভেজ ভ্যালু বাদ দিতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, সালভেজ ভ্যালু বাদ দিতে যদি ব্যর্থ হয় তাহলে কি ঘটনা ঘটে সেটা তোমার বুঝতে হবে। আমি এখানে বাংলাটা লিখে দিচ্ছি। সালভেজ ভ্যালু বাদ দিতে ব্যর্থ হয়েছে। ওকে, সালভেজ ভ্যালু বাদ দিতে ব্যর্থ হয়েছে তার মানে কি? তার মানে অবচয় বেশি দেখানো হয়েছে। অবচয় বেশি দেখানো হয়েছে। এই বিষয়টা তো সবাই বুঝতে পারছো, তাই না? সালভেজ ভ্যালু বাদ দিতে ব্যর্থ হয়েছে। যদি সালভেজ ভ্যালু আমরা বাদ না দিই তাহলে কিন্তু অবচয়টা বেশি দেখানো হয়। আচ্ছা, অবচয় বেশি দেখানো হয়েছে কয় সালে? 10 সালে এবং 11 সালে। এখন অবচয় যদি বেশি দেখানো হয় তাহলে 10 এবং 11 সালে নিট ইনকাম কম দেখানো হয়েছে, তাই না? নিট ইনকাম কম দেখানো হয়েছে। ওকে, নিট ইনকাম কম দেখানো হয়েছে মানে হলো 10 এবং 11 সালে রিটেন আর্নিংসও কম দেখানো হয়েছে। এখন আমরা যদি হিসাবটাকে ঠিক করতে চাই তাহলে কি করতে হবে? রিটেন আর্নিংস বাড়ায় দিতে হবে। রিটেন আর্নিংস বাড়ায় দিতে হবে, অর্থাৎ ক্রেডিট করতে হবে। আমি প্রভাবটা আবারও বলে দিচ্ছি। 2010 এবং 11 সালে কি হয়েছে? ফেল টু কনসিডার সালভেজ ভ্যালু মানে সালভেজ ভ্যালু বাদ দিতে ব্যর্থ হয়েছি। মানে বুককিপার সালভেজ ভ্যালুটা বাদ দিতে ব্যর্থ হয়েছে। সে স্ট্রেট লাইন মেথডে অবচয় রেকর্ড করেছে কিন্তু 10 এবং 11 সালে সালভেজ ভ্যালু কনসিডার করতে ব্যর্থ হয়েছে, মানে সালভেজ ভ্যালু বাদ দিতে ব্যর্থ হয়েছে। তো আমি এখানে লিখেছি সালভেজ ভ্যালু বাদ দিতে ব্যর্থ হয়েছে তার মানে অবচয় বেশি দেখানো হয়েছে। সালভেজ ভ্যালু যদি বাদ দিতে ব্যর্থ হই তার অর্থ হচ্ছে অবচয় বেশি দেখানো হয়েছে। অবচয় বেশি দেখানো হওয়া মানে হচ্ছে নিট ইনকাম কম দেখানো হয়েছে। এই 2 বছর 10 এবং 11 সালে নিট ইনকাম কম দেখানো হয়েছে। আর নিট ইনকাম কম দেখানো মানেই হলো রিটেন আর্নিংসও কম দেখানো হয়েছে 10 এবং 11 সালে। এখন আমরা যদি এই হিসাবটাকে ঠিক করতে চাই তাহলে কি করতে হবে? রিটেন আর্নিংস বাড়াই দিতে হবে, অর্থাৎ রিটেন আর্নিংস ক্রেডিট করতে হবে। আর কমাই দিব কি? অবশ্যই অবচয় কমাই দিব, যেহেতু অবচয় বেশি দেখানো হয়েছে। সো আমরা অবচয়টাকে কমাই দিব, অর্থাৎ জাবেদার হবে এরকম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট আর রিটেন আর্নিংস হবে ক্রেডিট। এখন টাকার অ্যামাউন্ট কত হবে এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, টাকার অ্যামাউন্ট এই যে আমরা ওয়ার্কিংস করে বের করেছি। ডেপ্রিসিয়েশন রেকর্ডেড ইন 2010 2010 সালে ডেপ্রিসিয়েশন রেকর্ড করেছি। কিভাবে রেকর্ড করেছি? এই যে কস্ট 1,20,000 টাকা, আমরা এই 1,20,000কে সরাসরি 8 দিয়ে ভাগ করেছি, কোনো সালভেজ ভ্যালু বিয়োগ করি নেই। সরাসরি কি করেছি? 1,20,000কে 8 দিয়ে ভাগ করছি। আর হাফ কেন গুণ করেছি? কারণ এটা জুলাই মাসের 1 তারিখ, সো অর্ধেক অবচয় নিতে হবে, এই জন্য আমরা হাফ গুণ করেছি। অর্থাৎ ডেপ্রিসিয়েশন রেকর্ড হয়েছে 7,500 টাকা। আর নিচে লিখেছি ডেপ্রিসিয়েশন দ্যাট শুড বি রেকর্ডেড ইন 2010 2010 সালে ডেপ্রিসিয়েশন রেকর্ড করা উচিত ছিল 1,20,000 থেকে এই সালভেজ ভ্যালুটা বিয়োগ করে দেন 8 দিয়ে ভাগ করার কথা ছিল, তারপরে হাফ গুণ করার কথা ছিল। তাহলে সঠিক অবচয় আসতো 6,500। বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 1,000 টাকার অবচয় আমরা বেশি দেখাইছি। আচ্ছা,
আর 11 সালে কি ঘটছে? 11 সালে আমরা লিখলাম ডেপ্রিসিয়েশন রেকর্ডেড ইন 2011। 2011 সালে ডেপ্রিসিয়েশন রেকর্ড করা হয়েছে সরাসরি 1,20,000-কে, মানে এই যে 1,20,000-কে আমরা সরাসরি 8 দিয়ে ভাগ করছি, কোনো সালভেজগুলো বিয়োগ করি নাই। 8 দিয়ে ভাগ করার ফলে আমাদের অবচয় রেকর্ড হয়েছে 15,000 টাকা। আর নিচে লিখেছি ডেপ্রিসিয়েশন দ্যাট শুড বি রেকর্ডেড ইন 2011। 2011 সালে ডেপ্রিসিয়েশন রেকর্ড করা উচিত ছিল 1,20,000 থেকে এই 16,000 টাকার সালভেজগুলো বিয়োগ করে দেন 8 দিয়ে ভাগ করার কথা ছিল, তাহলে আসতো 13,000। তো বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 2,000 টাকার অবচয় বেশি দেখাইছি। সো 10 সালে 1,000 টাকার অবচয় বেশি দেখাইছি, 11 সালে 2,000 টাকার অবচয় বেশি দেখাইছি, মোট 3,000 টাকার অবচয় বেশি দেখাইছি। সো 3,000 টাকার অবচয় কমায় দাও, 3,000 টাকার রিটেন আর্নিংস বাড়ায় দাও। বুঝতে পারছি জার্নালটা? জি ভাইয়া। ওকে, এই জাবেদাটা দিলে আমাদের ভুলটা সংশোধন হবে। তারপর এই চলতি বছর মানে 12 সালের একটা জাবেদা প্রদান করতে হবে যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, কারণ আমাদের অঙ্কে তো বলেই দিছে 12 সালের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জার্নাল প্রদান করো। তা আগে হিসাবটাকে সঠিক করব, তারপর চলতি বছরের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জার্নাল প্রদান করব। ওকে, সো আমি লিখলাম 2012 ডিসেম্বর 31। এইখানে লিখতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, শর্ট করে লিখলাম। এটা কিসের অঙ্ক ছিল? মেশিন মেশিনের অঙ্ক ছিল। সো আমরা মেশিন লিখলাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিন ডেবিট কত টাকা? 3,000 টাকা। এই যে 1,000 আর 2,000 মিলে কত হয়? 3,000। আর আমরা ক্রেডিট করব কি? রিটেন আর্নিংস বাড়াইতে হবে। সো আমরা রিটেন আর্নিংস ক্রেডিট করে দিব। আর চলতি বছর একটা অবচয় জাবেদা প্রদান করতে হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমি শর্ট করে লিখছি, তোমরা পরীক্ষায় কিন্তু ভুলও শর্ট করে লিখবা না। কত টাকা হবে? এই যে এখানে সঠিকটা বের করাই আছে, 13,000 টাকা। ওকে, আমরা রিকোয়ারমেন্ট এর আন্ডারে যে 3টা এন্ট্রি ছিল 3টা এন্ট্রির জাবেদা প্রদান করে ফেলেছি। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি রিকোয়ারমেন্ট বি এর সমাধান করব। ওকে, আমরা স্ক্রিনে বি নাম্বার রিকোয়ারমেন্টটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে শো কম্পারেটিভ নিট ইনকাম ফর 2011 অ্যান্ড 2012। 2011 এবং 12 সালের কম্পারেটিভ নিট ইনকাম প্রকাশ করো। ইনকাম বিফোর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ওয়াজ টাকা 3 লাখ ইন 2012 অ্যান্ড ওয়াজ টাকা 3,10,000 ইন 2011। মানে আমাদের ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পূর্বের ইনকামটা দেওয়া আছে কত? 12 সালের জন্য 3 লাখ টাকা আর 11 সালের জন্য 3,10,000 টাকা। তো আমরা যদি এই ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পূর্বের ইনকাম থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে পারি, তাহলেই কিন্তু নিট ইনকাম বের হয়ে গেল। কথাটা কি বুঝতে পেরেছো? আমাদের ইনকাম দেওয়া আছে কি? ইনকাম বিফোর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বাদ দেওয়ার পূর্বের ইনকামটা দেওয়া আছে। সো ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পূর্বের ইনকাম যদি দেওয়া থাকে, তাহলে এই পূর্বের ইনকাম থেকে আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, এই যে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পূর্বের ইনকাম থেকে আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিব, তাহলেই তো ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরের ইনকামটা চলে আসবে, সেটাই তো নিট ইনকাম। কথাটা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, তো আমি এখানে লিখলাম রাধুনী কোম্পানি কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2012 অ্যান্ড 2011। সো এইখানে 2012 আর 2011 লিখে নিলাম। প্রথমে লিখব ইনকাম বিফোর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যেটা অঙ্কে দেওয়া আছে, এই যে ইনকাম বিফোর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। 12 সালের জন্য কত? 3 লাখ। এই যে দেখো 12 সালের জন্য 3 লাখ। আর 11 সালের জন্য কত? 3,10,000। এই যে লিখলাম 11 সালের নিচে 3,10,000। তার থেকে লেস করতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 12 সালের জন্য 47,750, 11 সালের জন্য 69,000 টাকা। এটা আমরা ওয়ার্কিংস করে বের করবো, এই যে নিচে বের করবো, এটা আমি দেখাই দিচ্ছি। যাই হোক, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যদি বাদ দিই তাহলেই পাওয়া যাবে নিট ইনকাম। 12 সালে নিট ইনকাম হচ্ছে 2,52,250, 11 সালে নিট ইনকাম হচ্ছে 2,41,000 টাকা। আচ্ছা, নিট ইনকাম পর্যন্ত আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমার কাজ হচ্ছে এই 47,750, এটা যে 12 সালের অবচয় কোত্থেকে পাইলাম, আর 69,000 এটা যে 11 সালের অবচয়, এটা আমরা কোত্থেকে পাইলাম। আচ্ছা, এই অবচয়গুলা কোত্থেকে পাইলাম? এই যে নিচে
আমরা স্টার দিয়ে ক্যালকুলেশন করেছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 2012 2011। আচ্ছা, ইকুইপমেন্টের 12 সালের অবচয় 14,500, মানে এই তথ্যগুলা 12 সালের তথ্যগুলা তুমি জাবেদায় পাবা। আমরা 12 সালের একটা জাবেদা দিয়েছিলাম না, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, সেখানে কিন্তু 14,500 লিখেছিলাম। ঠিক আছে, বিল্ডিংয়ের যে জাবেদা দিয়েছিলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, সেইখানে কিন্তু 20,250 20,250 ডেবিট ক্রেডিট লিখেছিলাম। আর মেশিনের যে জাবেদা দিয়েছি 12 সালে যে জাবেদা দিয়েছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, সেখানে কিন্তু 13,000 ডেবিট ক্রেডিট করেছিলাম। সো 12 সালের জাবেদার মধ্যে তুমি অবচয়ের পরিমাণগুলো পেয়ে যাবা, সবগুলো যোগ করলে 47,750 টাকা হবে। এটাই হচ্ছে 12 সালের মোট অবচয়। সো 3 লাখ টাকা থেকে 47,750 বিয়োগ করবা, তাহলে নিট ইনকাম পাওয়া যাবে 2,52,250। আচ্ছা, 12 সালের হিসাবটা কি বুঝতে পারছি না সবাই? জি ভাইয়া। ওকে, এখন 11 সালের অবচয়, এই যে 8,000 48,000 13,000 এগুলা কোত্থেকে পাবো? আচ্ছা, এগুলা পাবো ওয়ার্কিংসের মধ্যে, ওয়ার্কিংসের মধ্যে পাবো। যখন আমি ইকুইপমেন্টের ওয়ার্কিংস করেছিলাম, ঠিক আছে, যখন আমি ইকুইপমেন্টের ওয়ার্কিংস করেছিলাম তখন খেয়াল করে দেখো 85,000 টাকা ছিল কস্ট। এই 85,000 টাকা থেকে আমরা 5,000 টাকার সালভেজেরও বিয়োগ করেছিলাম, তাকে ভাগ করেছিলাম কত দিয়ে? 10 দিয়ে। তাহলে 1 10 বছরের দিয়ে। অবচয়, আর আমার দরকার ছিল 3 বছরের অবচয়। সো আমি 3 গুণ করেছিলাম। হ্যাঁ, সো 3 গুণ করা লাগবে না, আমার দরকার 1 বছরের অবচয়। সো যখন আমি ওয়ার্কিংস করছিলাম তখন 85,000 থেকে 5,000 বিয়োগ করছিলাম, তাকে 10 দিয়ে ভাগ করছিলাম। ভাগ করলে এখানে 8,000 টাকা আসে, মানে 1 বছরের অবচয় কত আসে? 8,000 টাকা। কার জন্য? ইকুইপমেন্টের জন্য। সো আমি ইকুইপমেন্টের অবচয় 8,000 টাকা লিখে দিলাম। এটা কোথায় পেয়েছি? ওয়ার্কিংসে পেয়েছি। ওকে, এটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে হিসাবটা আবার বুঝাচ্ছি যে বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা কত টাকা কোত্থেকে পাচ্ছি। বিল্ডিং এরটা তো মেবি দেয়াই ছিল। আচ্ছা, বিল্ডিংয়েরটা হ্যাঁ 11 সালের ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে বিল্ডিংয়ের অবচয় দেওয়া ছিল 48,000 টাকা। সো এটাও কিন্তু আমরা ওই ওয়ার্কিংসের মধ্যেও কিন্তু ওই যে 60,000 48,000 যোগ করেছিলাম। তুমি চাইলে ওয়ার্কিংসের ভিতরেও কিন্তু খুঁজে পাবা যে 48,000 টাকা আমাদের 11 সালের অবচয় ছিল। আচ্ছা, আর মেশিনের যে 13,000 টাকা, এটা আমরা কোথায় পেলাম? এটাও আমরা ওয়ার্কিংসের ভিতরেই পেয়েছি। আমি একটু দেখে আসি। এই যে 11 সালের অবচয় 13,000 টাকা। সো ওয়ার্কিংসের ভিতরেই কিন্তু আমরা 13,000 টাকা পেয়েছি। সো এই 13,000 টাকা এখানে লিখে দিবা। সবগুলো যোগ করলে 11 সালের মোট অবচয় 69,000 টাকা। এই 69,000 বিয়োগ করলে আমরা 2,41,000 টাকা নিট ইনকাম পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের অঙ্ক বোঝানো শেষ। এই 11 নম্বর অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা সবাই বুঝতে পারছি না 11 নম্বর অঙ্ক? জি ভাইয়া। ওকে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।